সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই খুব ভালো আছো। মডেল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আমাদের জেনারেল ম্যাথ বই অর্থাৎ নবম দশমের যে জেনারেল বই আছে সেখানকার নবম অধ্যায়ের ত্রিকোণমিতির সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করব। আশা করি তোমাদের উপকারে আসবে। ক্লাসটিকে ভালো করে মনোযোগ সহকারে খেয়াল করে দেখো। আচ্ছা, আমরা আলোচনায় যাই। আমাদের এই নবম অধ্যায়ের শিরোনাম হলো ত্রিকোণমিতি, যেখানে এই টপিকটা আমাদের কাছে একেবারেই নতুন, যে আমাদের ক্লাস 3 to 8 এর ভিতরে এই ত্রিকোণমিতি শব্দটা আমরা কখনোই শুনি নেই, জানিও না। কিন্তু গণিতের সবচেয়ে একটা বড় শাখা হলো এটা একটা, এবং এটার সাহায্যে দূরত্ব উচ্চতা নির্ণয় করা থেকে শুরু করে আরো অনেক অনেক কাজে এই ত্রিকোণমিতির ব্যবহারটা হয়। এই ত্রিকোণমিতি মূলত হয় একটা ত্রিভুজের উপরে রিসার্চ করে এটা তৈরি হয়েছে, এবং সেই ত্রিভুজটা হলো একটা সমকোণী ত্রিভুজ। দেখো, আমরা ত্রিভুজের অনেক সংজ্ঞা শিখেছি এবং সেখান থেকে ত্রিভুজের প্রকারভেদ সম্বন্ধে আমাদের ধারণা আছে। তার ভিতরে আমরা বাহুভেদে বা কোণ ভেদে 6 রকমের ত্রিভুজ পেয়েছিলাম। সেখানে সমকোণী ত্রিভুজ নামে একটা কথা ছিল। সেই সমকোণী ত্রিভুজটা ছিল এরকমের, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ আর অপর দুই কোণ হলো সূক্ষ্মকোণ। এই ত্রিভুজকে বলা হয় আমাদের সমকোণী ত্রিভুজ। এবং এই সমকোণী ত্রিভুজের সমকোণের যে বিপরীত বাহুটা আছে এইটাকে বলা হয় অতিভুজ। আর আমরা যদি একটা নির্দিষ্ট কোণ ধরে থাকি এটা থিটা, তাহলে এটাকে বলা হবে সন্নিহিত বাহু। এবং ঠিক তার অপোজিটে যে আছে তাকে বলা হবে বিপরীত বাহু। তাহলে আমাদের এখানে এই তিনটা বাহুর কথা বলা আছে। যদি আমাদের এই তিনটা বাহুর দৈর্ঘ্য সম্বন্ধে আমাদের ধারণা থাকে, যে এই দৈর্ঘ্যগুলো কি কি, যে লম্ব কি, ভূমি কি, উচ্চতা কি, তাহলে আমাদের কাছে এগুলির অনুপাত বের করা খুব সহজ হবে। আর সেই অনুপাতগুলিকে নিয়ে তৈরি হয়েছে ত্রিকোণমিতিকের 6টা অনুপাত। যেমন ধরো, এই বাহুগুলোর দৈর্ঘ্য আমাদের জানা থাকে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি: বিপরীত বাহু বা হলো অতিভুজ, এটা একটা অনুপাত। তারপরে সন্নিহিত বাহু, এটাকে অতিভুজ দ্বারা আমরা ভাগ করতে পারি। তারপরে বিপরীত বাহুকে আমরা সন্নিহিত বাহু দ্বারা ভাগ করতে পারি। তারপরে সন্নিহিত বাহুকে আমরা বিপরীত বাহু দ্বারা ভাগ করতে পারি। তারপরে অতিভুজকে আমরা বিপরীত সন্নিহিত বাহু দ্বারা ভাগ করতে পারি। আবার অতিভুজকে আমরা বিপরীত বাহু দ্বারা ভাগ করতে পারি। এই 6 রকমের অনুপাত আমাদের কাছে হয়। এছাড়া এখানে আর অনুপাত তৈরি করা যায় না। এই 6 রকমের অনুপাতের এরা আবার 6 রকমের নাম দিয়ে রাখছে। নামগুলো কি একটু খেয়াল করি। প্রথমটার নাম দিয়েছে সাইন, SINE, বানান পুরো বানানটা হলো SINE, এটাকে সংক্ষেপে আমরা লিখি SIN। এটাকে বলা হয় কোসাইন, এটাকে আমরা সংক্ষেপে বলি কজ। এটার পুরো নাম হলো ট্যানজেন্ট, সংক্ষেপে বলি আমরা ট্যান। এবং এটা হলো কোট্যানজেন্ট, এটাকে সংক্ষেপে বলি কট। এটা হলো সেকেন্ড, এটাকে বলি আমরা সেক। আর এটা হলো কোসেকেন্ড, সেখান থেকে লিখি আমরা কোসেক। এবং এগুলির সাথে সেই নির্দিষ্ট যে আমি কোণের কথা বলেছিলাম সেই নির্দিষ্ট কোণগুলো বসে যাবে। তার মানে এই নির্দিষ্ট কোণ এখানে আসে দিলে এটা সন্নিহিত বাহু, যদি নির্দিষ্ট কোণ এখানে না থাকে এখানে থাকতো তাহলে এটা হতো আমাদের সন্নিহিত বাহু। অনেকে আবার এই সন্নিহিত বাহুকে ভূমি বা বিপরীত বাহুকে লম্ব হিসেবেও প্রকাশ করে, তার সেটাও ভুল না, সেটাও ঠিক আছে, ভূমি এবং লম্ব হতে পারে। আচ্ছা, এইখানে আমাদের এই 6টার নামের সিরিয়াল যদি আমরা মনে রাখতে পারি, তাহলে এখানে আমাদের সূত্র তৈরি করতে আমাদের জন্য সুবিধা হবে। একটু খেয়াল করে দেখো, প্রথমে সাইনের ক্ষেত্রে এখানে বিপরীত বাহু বা অতিভুজ দেওয়া আছে, ঠিক তার নিঃশেষেরটায় অতিভুজ উপরে, বিপরীত বাহু কিন্তু নিচে। এর মানে হলো সাইনের পরিবর্তে আমরা লিখতে পারি কোসেক থিটা। ঠিক এইভাবে কজের সাথে আছে সেক,
এটার পরিবর্তে আমরা লিখতে পারি 1/sec থিটা। tan এর পরিবর্তে আমরা 1/cot থিটা লিখতে পারি, আবার cot থিটার পরিবর্তে আমরা লিখতে পারি tan থিটা, এটাকে লিখতে পারি আমরা cos থিটা, এটাকে লিখতে পারি আমরা sin থিটা। এই যে আমরা এটা সূত্র লিখলাম, এই ধরনের সূত্রকে বলা হয়ে থাকে যে বিপরীত অনুপাত। অর্থাৎ তোমাকে প্রশ্ন করতে পারে sin থিটার বিপরীত অনুপাত কি, তখন তুমি লিখবে কি 1/cosec থিটা। cos থিটার বিপরীত অনুপাত কোনটা? sec থিটা। tan থিটার বিপরীত অনুপাত কোনটা? cot থিটা। cot থিটার কোনটা? tan থিটা। তাহলে এগুলিকে বলা হয় কি বিপরীত অনুপাত। খেয়াল রাখতে হবে যে আমাদের এই অনুপাতগুলো বিপরীত হয়ে থাকে। অর্থাৎ আমাদের সিরিয়াল ভাবে যদি আমরা লিখি তাহলে সাইনের সাথে আসে এইটা, এটার সাথে আসে এইটা, এটার সাথে আসে এইটা। এইভাবে আমাদের এক একটার সাথে একটা সূত্রে লিঙ্ক আছে। এটা আমাদের অঙ্ক করার সময় খুব বেশি প্রয়োজন হয়ে থাকবে এবং তোমরা এটা করতে পারবে। এরপরে আমাদের এই অধ্যায়টা করার জন্য আরো কিছু সূত্র আছে, ঠিক আছে? সেই সূত্রগুলো আমরা একটু দেখি। যেমন তোমাদের বলে দেওয়া হয় যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটা সমান সমান কত? এটা সমান সমান হবে 1। এটা আমরা প্রমাণ করে দেখবো, যেমন প্রমাণ করে দেখবো এটা কিভাবে 1 হয়। যদি আমরা এটাকে একটু ঘুরিয়ে লিখি, অর্থাৎ cos স্কয়ার থিটাকে আমরা যদি ওপাশে নিয়ে যাই তাহলে এটা হয় এই রকমের। যদি আমরা cos স্কয়ার রেখে দেই কিন্তু sin কে ওপাশে পাঠিয়ে দেই তাহলে এটা হয় আরেকটা সূত্র। অর্থাৎ এই প্রথমটার থেকে এই দুটো সূত্র তৈরি হয়। এরপরে নতুন আরেকটা আছে যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এটার মানও কি হবে? 1 হবে। এখানে যদি আমরা sec রেখে দেই আর tan কে পাশে পাঠিয়ে দেই তাহলে সেটা হয় আরেকটা সূত্র এইভাবে। আর 1 যদি এই পাশে নিয়ে আসি তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 এটা সমান সমান হবে tan স্কয়ার থিটা। তার মানে 4 থেকে এই দুটো সূত্র তৈরি হলো। এরপর আমাদের কাছে আরেকটা সূত্র আছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা, এটার মান হয় 1। এখান থেকে যদি আমি cosec স্কয়ার থিটা রেখে দেই তাহলে 1 প্লাস হবে কি cot স্কয়ার থিটা, সেখান থেকে 1 আমি পাশে নিয়ে আসলে আরেকটা সূত্র তৈরি হবে, সেটা হবে এই রকমের cot স্কয়ার থিটা। তাহলে এই 9টা সূত্রের ভিতরে আমাদের যদি আমাদের এই 1 নাম্বার, 4 নাম্বার এবং 7 নাম্বার এই 3টে সূত্র আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের বাকি সূত্রগুলো আমরা বের করতে পারবো খুব সহজে। এই জন্য এই সূত্রগুলো মনে রাখার জন্য আমাদের এই 3টে মনে রাখতে পারলেই হলো। এছাড়া এখানে আমাদের আরেকটা সূত্রের প্রয়োজন হয়ে থাকে sin থিটা সমান সমান tan থিটা সমান সমান sin বাই cos, আবার এটার ক্ষেত্রে cot থিটা যেটা আছে সেটা হবে দিয়ে কি cos বাই sin। তাহলে এই সূত্রগুলো আমাদের 9 পার্ট 1 করার জন্য খুব প্রয়োজন হয়ে থাকে। আমরা এই একটা সূত্রের প্রমাণ আমরা একটু দেখাবো এখন, এই সূত্র আসলে কিভাবে প্রমাণ করা যায়। তোমাদের প্রশ্ন মাঝে মাঝে আসে সৃজনশীলে, প্রশ্নটা সেইভাবে যে জ্যামিতিক উপায়ে প্রমাণ করো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। এই প্রশ্নটা আমাদের আসে, জ্যামিতিক উপায়ে প্রমাণ করতে বলা হয়, এটি উদ্দীপকে দেওয়া থাকে এবং সেখান থেকে বলা হয় যে এটা আমাদের প্রমাণ করে দেখাও। আচ্ছা, তাহলে আমাদের এটা প্রমাণ করার জন্য যেহেতু জ্যামিতিক উপায় বলছে তাহলে অবশ্যই একটা চিত্রের প্রয়োজন হবে এবং এখানে যেহেতু নির্দিষ্ট কোণ থিটা দেওয়া আছে তাহলে এখানে আমাদের সেটা কোণটা আমরা এঁকে নেব এবং এটা নাম দিলাম এ বি সি ত্রিভুজ, যেখানে বি কোণ হলো কি এক সমকোণ। তাহলে এটার আমরা প্রমাণ কিভাবে করবো এটা খেয়াল করো যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে বি কোণ এক সমকোণ, এরপর এ সি বি এটা সমান সমান থিটা, তাহলে অতএব সন্নিহিত বাহু তাহলে কি হয়? সন্নিহিত বাহু হবে বিসি। তারপরে বিপরীত বাহু, বিপরীত হবে কোনটা? এ বি, এবং অতিভুজ হবে কি? অতিভুজ হবে এসি। এরপরে আমাদের যেহেতু সাইনের মান বের করতে হবে তাহলে সাইন সমান সমান আমরা কি লিখতে পারি? বিপরীত বাহু ভাগ অতিভুজ। শিখছি আমরা এগুলো, তাহলে এখান থেকে আমাদের স্কয়ার দিয়ে পরে দেখবো। আর cos থিটা সমান সমান কি লিখতে পারি? সন্নিহিত বাহু বাই অতিভুজ। তাহলে অতএব আমাদের
প্রদত্ত রাশিটা কেমন ছিল, এই রকমের ছিল। দেখো সাইন স্কয়ার থিটা কজ স্কয়ার থিটা, তাহলে সাইনের পরিবর্তে আমরা বলতে পারি কি এবি বাই এসি এটার উপর স্কয়ার, আবার এটা হবে বিসি বাই এসি। তাহলে এটা ভাঙাই লিখলে হয় কি এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, আর লসাগুটা থাকে হলো এসি স্কয়ার। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে আমরা কি জানি, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র অনুযায়ী, পিথাগোরাসের নাম তো আমরা ক্লাস 8 এ শিখেছো, পিথাগোরাসের সূত্র অনুযায়ী, এবং সেখানে বলা ছিল এরকমের অতিভুজ স্কয়ার সমান সমান হবে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এই সূত্রটা তোমরা ক্লাস 8 এ শিখেছো। তাহলে সেখান থেকে আমরা এটা লিখে দিতে পারি এসি স্কয়ার বাই এসি স্কয়ার, তার মানে এটা 1। তাহলে আমাদের কি দাঁড়ালো যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা এটার মান হবে 1। তাহলে এই প্রমাণ আমাদের হয়ে গেল, এবং এটা তোমাদের 4 মার্কের প্রশ্নের জন্য আসে। এবং এটা শুধুমাত্র যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ থিটার সূত্রে আসবে তা না, তোমরা যে 9টা যে সূত্র আমি এখানে লিখে দিয়েছিলাম সেই 9টা সূত্রে যে কোনো সূত্রেই আমাদের এইভাবে প্রমাণ করতে বলতে পারে। আশা করি তোমরা এটা পুরোপুরি বুঝতে পেরেছো। এরপরে আমাদের 9.2 করার জন্য একটা ছকের প্রয়োজন হয়, সেই ছকটা নিয়ে আমি একটু কথা বলে দিই। 9.2 করার জন্য ছকের মানগুলো আমরা বের করি কিভাবে সেটা দেখাই। তোমরা হতে পারে দেখেছো এই ছকের ভিতরে আমাদের যে মানগুলো আছে এখানে সীমিত বা একটা মান, বেশি মান নয়, এরকমের 0 ডিগ্রির জন্য, 30 ডিগ্রির জন্য, 45, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এটা তোমাদের কাছে ওখানে একটা দেওয়া আছে, বড় ক্লাসে গেলে আরো সময় জানতে পারবে। এরপর আমাদের ত্রিকোণমিতিক অনুপাত হলো 6টা। এই ছকটা আমরা কিভাবে তৈরি করি আমি সেটা দেখাইতেছি, এটা কিভাবে তৈরি করা যায় তোমরা নিজেরাও তৈরি করতে পারবে। তাহলে প্রথমে আছে আমাদের সাইন, তারপর হলো কস, ট্যান, তারপর হলো কি কট, তারপর সেক, এরপরে আছে কি আমাদের কোসেক। এখানে হলো আমাদের কোণের মান, আর এটি হলো ত্রিকোণমিতিক অনুপাত। দুইটা দুই দিকে গেল। এখন সাইনের মান যদি আমরা কোনোভাবে মুখস্থ করতে পারি বা জানতে পারি, তাহলে আমাদের বাকি মানগুলো অর্থাৎ কজের, ট্যানের, কটের সবার মানই আমরা বের করতে পারবো। এই সাইনের মান মনে রাখার জন্য আমাদের প্রথমে কাজ হলো আমরা 0 থেকে 4 পর্যন্ত, অর্থাৎ এখানে ঘর 5টা, 1 2 3 4 5টা, এর জন্য এখানে 5টা সংখ্যা আমরা নিলাম। তারপরে কি করি, প্রতিটা সংখ্যাকে 4 দিয়ে ভাগ করে দিলাম, 4 দিয়ে ভাগ, প্রতিটা সংখ্যাকে 4 দিয়ে ভাগ করে দিলাম। এরপরে প্রতিটা সংখ্যাকে আমি বর্গমূল করে দিলাম, রুট ওভার যেটাকে বলি আমরা। তাহলে কি দাঁড়ায়, প্রথমটার জন্য দাঁড়ায় 0, কারণ 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে 0ই হবে, তাকে রুট করলে 0ই হবে। এরপর এটা যদি রুট ভেঙে দেই তাহলে এটা হাফ হয়, 45 2 দিয়ে কাটাকাটি যায়, তারপর নিচে থাকে 2, সেজন্য হয় √2, সাইডের জন্য এটা হবে উপরে হবে √3, আর নিচে হবে 2, আর এখানে হবে আমাদের 1। ঠিক আছে। এরপরে কজের ক্ষেত্রে আমাদের ওই পাশ থেকে এদিকে মানগুলো আসবে, তাহলে এখানে হবে 1, এখানে হবে √3/2, এখানে হবে 1/√2, তারপর হাফ যাবে এখানে, আর 0 হবে। এরপরে আমরা জানি কি tan সমান কি সাইনকে কজ দিয়ে ভাগ, সাইনকে কজ দিয়ে ভাগ, তাহলে 0কে 1 দিয়ে ভাগ করলে 0ই হয়, হাফের এটা দিয়ে ভাগ করলে হবে কত 1/√3, আর এইটাকে এটা দিয়ে ভাগ করলে 1 হয়ে যায়, এইটাকে এটা দিয়ে ভাগ করলে √3 হয়, আর 1 0 দিয়ে ভাগ করা যায় না, এই জন্য এটাকে বলি আমরা অসংজ্ঞায়িত আকার, অসংজ্ঞায়িত। আচ্ছা, কট হলো কি ট্যানের উল্টা, কিন্তু কট হলো ট্যানের উল্টা, তাহলে ট্যানের যে মান আছে তাকে উল্টে দিলেই হবে, তাহলে 0কে উল্টানো যায় না, এই জন্য এটাকে লিখি আমরা অসংজ্ঞায়িত। 1/√3 উল্টে দিলে √3 হয়, 1কে উল্টে দিলে 1ই থাকবে, √3 কে উল্টে দিলে 1/√3 হয়, তারপর 0কে উল্টে পেয়েছি অসংজ্ঞায়িত, তাহলে অসংজ্ঞায়িত উল্টে গিয়ে পাবো কি অবশ্যই 0। আচ্ছা, সেক, সেক হলো কার উল্টা, কজের উল্টা, তাহলে এখানে 1 এর উল্টে দিলে 1 হয়, এটাকে উল্টে দিলে 2/√3 হয়, এটা √2 হয়, এটা 2 হয়, আর 0কে উল্টে দিলে হয় অসংজ্ঞায়িত। সেই রকম ভাবে কোসেক যদি করতে যাই সাইনের ক্ষেত্রে 0কে উল্টে দিলে হবে অসংজ্ঞায়িত, এইটাকে উল্টাতে হবে 2, এটাকে হবে √2, এটা হবে 2/√3, আর এখানে হবে 1। এইভাবে আমাদের ছকটাকে তৈরি করা যায়। দেখো এটা খুব সহজে কিন্তু আমরা তৈরি করছি, শুধুমাত্র এই একটা মান মনে রেখে বাকি সব সূত্র ব্যবহার করছি।
সাইনের সময় আমরা এটা ব্যবহার করছি, কিন্তু কজের সময় কি করছি, উল্টা দিক থেকে লিখে দিয়েছি। মান ট্যান মানে হলো সাইন বাই কজ, সেখান থেকে ট্যানের মান বের করছি। কট হলো ট্যানের উল্টা করে লিখছি। সেক হলো কজের উল্টা, সেটা উল্টা করছি। আর কোসেক হলো সাইনের উল্টা, সেটা হিসেবে মান আমরা বের করে দিচ্ছি। এখন তোমাকে হুট করে যদি তো জিজ্ঞেস করে বসে যে সেক 60 ডিগ্রির মান কত, তুমি কি করবা? তুমি সেক 60 ডিগ্রির মান তোমার কাছে মনে থাকবে না, তোমার মনে থাকবে কি কস 60। তুমি কস 60 যাও, এই মানটা খেলে উল্টাই দাও, তাহলে কস 60 এর মানটা উল্টে দিলে কত হয়? 2 হয়। দেখো এটার মান কিন্তু আমাদের সেই 2ই দেওয়া আছে। তার মানে এরকম মান বের করতে হলে তোমাকে শুধুমাত্র সাইন কজের মানটা মনে রাখতে পারলে দেখা যায় পুরো সবটাকে তুমি তোমার আয়ত্তের মধ্যে রাখতে পারতেছো এবং মানগুলো খুব সহজে বের করতে পারতেছো। এবং আমাদের অনেক অঙ্কের সমাধান করতে গিয়ে আমাদের এই মানগুলো মনে থাকে না, আমরা ক্যালকুলেটরের সহযোগিতা নিয়ে থাকি এবং সেখানে ক্যালকুলেটরের মান এইভাবে দেখায় না, ভগ্নাংশ আকারে যদি ইএস থাকে তাহলে ভগ্নাংশ আকারে দেখায়, কিন্তু আমাদের কাছে যে এফএক্স বা এমএস আছে সেগুলোতে দশমিকে থাকে, এই জন্য আমাদের মানগুলা ভালোভাবে দেখতে পারি না। তবে কি আমি যে নিয়মটা দেখাইছি যদি মাথায় রাখতে পারো তাহলে তোমাদের কাছে সহজবোধ্য হবে। যাই হোক, আজকে আমরা সূত্রগুলো নিয়ে, দুইটা অধ্যায় সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি। এর পরবর্তী অর্থাৎ দ্বিতীয় লেকচারের সময়, আজকে এটা আমাদের লেকচার 1, এরপরে আমাদের দ্বিতীয় লেকচারের সময় আমরা অবশ্যই সৃজনশীলের কথা বলবো। অধ্যায়ের অঙ্কগুলো তোমরা সবাই জানো এবং চেষ্টা করবে পারার, না পারলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর সেই হিসেবে আমি সৃজনশীল দিয়ে শুরু করবো সামনের লেকচারে। তোমরা সবাই থাকবে এবং সেই সৃজনশীল তোমরা শিখতে পারলে তোমাদের কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত।